হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। যেহেতু আমরা তোমাদের বলেছিলাম যে আমরা তোমাদের জন্য WBH এর একটা সিরিজ নিয়ে আসবো, তো আমাদের কথা অনুযায়ী তোমাদের জন্য আমরা নিয়ে চলে এসেছি WH এর সিরিজ। আজকে আমি তোমাদের অঙ্কের যে সাজেশনটা আছে সেই সাজেশনের MCQ পার্টটা করাবো। তাহলে এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো, কারণ তোমাদের MCQ তে সমস্ত অঙ্ক এখান থেকে কমন পেয়ে যাবে যদি এই অঙ্কগুলো তোমরা কমপ্লিট করো। তাহলে চলো অঙ্কগুলো আমরা এক এক করে করি। আর এই অঙ্কগুলো আমি তোমাদের যখন করাবো তখন যে চ্যাপ্টার অঙ্কটা থাকবে সেই চ্যাপ্টারের টোটাল কনসেপ্টটা তোমাদের এই ভিডিওতেই বলে দেবো। তাই ভিডিও একটু বড় হতে পারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো আর অঙ্কগুলো প্র্যাকটিস করো। তাহলে দেখো আমাদের প্রথম অঙ্কটাই কোন চ্যাপ্টার থেকে আছে, সরল সুদ কষ অঙ্ক থেকে আছে। কি বলেছে যে বার্ষিক 2% সরল সুদের হারে কোনো মূলধনের n বছরে মোট সুদ যদি PNR/25 টাকা হয় তাহলে মূলধনের পরিমাণ কত। তাহলে দেখো অঙ্কটা করার আগে তোমাদের একটা কথা বলে রাখি, আমি যখন অফলাইনে পড়াই তখন বারবার আমাকে একটা কোশ্চেন করে যে দাদা অঙ্কটা এই MCQ অঙ্ক কি করে দেখাতে হবে। দেখো এখানে তোমাদের চারটে অপশন দেওয়া থাকবে এবং এই চারটে অপশনের মধ্যে কোনটা ঠিক তুমি কি করে বুঝবে। এটা তো আর ইতিহাস, জীবন বিজ্ঞান ও ভৌত বিজ্ঞানের কোশ্চেন নয় যে আমি দেখা মাত্রই আমি বলতে পারবো যে এটা এর অ্যান্সার হবে। তাহলে তুমি যদি এই অঙ্কটা না করো তাহলে কিভাবে বুঝবে যে অ্যান্সার কোনটা হবে। তাহলে অঙ্কটা তোমাকে করে তো দেখতে হবে যে কোনটা অ্যান্সার হবে। এবার তুমি যদি আন্দাজে করো তাহলে সেটা তোমার ব্যাপার, কিন্তু যারা ভালো রেজাল্ট করে, যারা ফার্স্ট টপ করে তারা কিন্তু অঙ্কটা করে দেখে। তাহলে তোমারও উচিত অঙ্কটা খাতায় করে তবে গিয়ে অ্যান্সারে দাগানো। তাহলে অ্যান্সারটা বুঝতে পারলে। তাহলে চলো অঙ্কটা এবার করা যাক। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, দেওয়া আছে সুদের হার। সুদের হার কত পার্সেন্ট? 2%। সময় কত বছর? n বছর। মোট সুদ, সুদ কত? PNR/25 টাকা। তার মানে কি বার করতে হবে? মূলধন বার করতে হবে। ধরে নিই x টাকা, এটা ধরি x টাকা। তাহলে দেখো এই চ্যাপ্টার থেকে একটা সূত্র আছে, দেখো তাহলে এইটা আমরা কি জানি, আমরা জানি I সমান সমান PRT/100। তাহলে আমরা সমস্ত কিছু জানি, I এর মান কত? PNR/25, P এর মান কত? x। এটা কত? এইটা হচ্ছে যে R, এটা T, এটা I, এটা P। তাহলে মানগুলো বসাও। তাহলে R এর মান কত? ক্যাপিটাল R, এটা মান হচ্ছে যে 2R। T এর মান কত? N/100। এবার দেখো 25 দিয়ে 100 কে কাটলে 4 হবে, 2 দিয়ে 4 কে কাটলে 2 হবে। এবার দেখো এখানে n আর n কেটে যাচ্ছে, আর আর কেটে যাচ্ছে। তার মানে x এর মান কত হবে? x এর মান হবে 2p। তাহলে x কি ধরেছিলাম? x ধরেছিলাম হচ্ছে যে মূলধন। তার মানে এখানে আমাদের কোনটা উত্তর হবে? অপশন এ, 2p টাকা। তাহলে বুঝতে পারলে। এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে কি বলেছে, এটাও আমাদের সরল সুদ কষ অঙ্ক থেকে বলেছে। দেখো এইগুলো MCQ অঙ্ক, তোমাদের পরীক্ষাতে শুধুমাত্র অঙ্কটা করে উত্তর বের করতে হবে, তাই এত লেখার কোনো দরকারই নেই। শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য আমি অঙ্কগুলো লিখে করছি। তাহলে দেখো এখানে কি বলেছে, বলেছে 5 বছরে মোট সুদ। তার মানে এখানে সময় কত বছর দেওয়া আছে? সময় দেওয়া আছে 5 বছর। তাহলে সুদ আসলে, তাহলে ধরি আসল x টাকা, তাহলে সুদ হবে x/5। তাহলে সুদের হার কত? বার করতে হবে। তাহলে দেখো এটা কি, এটা ক্যাপিটাল T,
এটা পি, এটা আই। এটা হচ্ছে আমাদের রেট বার করতে হবে। তাহলে আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি আই সমান সমান পি আর টি বাই 100। তাহলে আই এর মান কত? আই এর মান হচ্ছে এক্স বাই 5 সমান সমান পি এর মান কত? পি হচ্ছে যে এক্স টাকা, আর এর মান তো বেরোবে টি এর মান 5, আর নিচে কত হবে? 100। দেখো 5 দিয়ে 100 কে কাটো, 20 হবে। 5 দিয়ে 20 কে কাটো, 4 হবে। এখানে এক্স আর এক্স কেটে গেল, তাহলে এখানে আর এর মান কত? আর এর মান 4%। দেখো এই অঙ্কটা আমি লিখে করলাম। এইবার তোমরা যখন করবে, যদি বুঝে থাকো তাহলে পরীক্ষার খাতায় এক্স ধরবে না। কি ধরবে? দেখো এখানে আমাদের কি বলেছে? সুদ আসলের 1/5 অংশ। তার মানে নিচেরটা কি? নিচেরটা সবসময় প্রিন্সিপাল হবে আর উপরেরটা সবসময় ইন্টারেস্ট হবে। তার মানে এখানে যদি ডাইরেক্ট আমরা ফর্মুলা প্রয়োগ করি যে আই সমান সমান আমাদের কি ছিল? পি আর টি বাই 100। তার মানে এখানে পি এর মান কত? এখানে পি এর মান হবে 5, আই এর মান হবে 1, আর টি এর মান তো দেওয়াই আছে 5। তাহলে এখানে মানটা বসাও, এখানে 1 হবে, পি এর মান 5 হবে, আর এর মান বেরোবে টি এর মান 5, আর এখানে 100। এবার দেখো 5 দিয়ে 100 কে কাটলে 20 হবে, 5 দিয়ে 20 কে কাটলে 4 হবে, দেন আর সমান সমান 4%। বুঝতে পারলে? এই ধরনের অঙ্ক তোমাদের দেখবে অনুশীলনীতে করে দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো নেক্সট অঙ্ক। এটা একটা সরল সুদ কষা অঙ্ক। তাহলে এই অঙ্কটায় কি বলেছে? বার্ষিক 10% সুদের হারে 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? তাহলে দেখো এখানে আমাদের কি দেওয়া আছে? রেট দেওয়া আছে 10%, সুদের হার 2 বছর, সময় দেওয়া আছে 2 বছর। তাহলে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কত হবে? দেখো এই অঙ্কটা অনেক ভাবে করা যায়। তাহলে এই অঙ্কটা আমি তোমাদের 100 ধরে করাবো। তাহলে এখানে লেখো এসআই, এসআই মানে সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখানে পি কত হবে? পি হবে 100 টাকা। এখানে রেট কত? রেট 10%, টি কত? 2 বছর। তাহলে এখান থেকে ইন্টারেস্ট বার কর, ইন্টারেস্ট বার করলে কত হবে? সূত্র পি আর টি বাই 100। তাহলে এখান থেকে পি এর মান 100, আর এর মান 10, টি এর মান 2, আর নিচে কত ছিল? 100। তার মানে এটা কত বেরোলো? সরল সুদ কত বেরোলো? 20 টাকা। এবার দেখো, আচ্ছা ঠিক আছে এই পাশে করছি। এবার দেখো, এবার এখান থেকে সিআই বার করো। সিআই বার করলে কি হবে? সেম জিনিস এখানেও পি কত? পি 100 টাকা হবে, কারণ সেম অ্যামাউন্টের উপরে, সেম টাকার উপরে বলেছে। তাহলে এই ক্ষেত্রেও 100 টাকা হবে, এই ক্ষেত্রেও 100 টাকা হবে। এই ক্ষেত্রে রেট কত? 10%। এই ক্ষেত্রে টি কত? 2 বছর। তাহলে আমরা কি জানি? অ্যামাউন্ট সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এই সূত্রটা ভালো করে মনে রাখবে, কারণ এটা বেসিক ফর্মুলা। যেমন আই সমান সমান পি আর টি, এখানে কি ছিল? সরল সুদ কষার সূত্র ছিল, তেমনি এ সমান সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এইবার এখানে শুধুমাত্র আমি তোমাদের এইগুলো বলে দিচ্ছি। এছাড়াও আমাদের চ্যানেলে প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে। যারা এখনো ওগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। এবার দেখো এখানে এ মানে হচ্ছে অ্যামাউন্ট, তার মানে পি কত? এখানে পি মানে হচ্ছে যে 100, 1 প্লাস আর এর মান কত? 10 বাই 100, টি এর মান 2। এবার দেখো এখান থেকে এই শূন্য আর এই শূন্য কেটে যাবে, কেটে গিয়ে কি থাকবে? এখানে থাকবে 100 ইন্টু, এবার এখানে ভালো করে দেখো, এখানে কি থাকবে? 1 প্লাস 1 বাই 10 স্কোয়ার। তাহলে এখানে কত হবে? 11/10 যদি লসাগু করি আর স্কোয়ার, তাহলে এখানে 100 ইন্টু 1 টু 1 বাই 100। এবার দেখো এই 100 100 কেটে যাচ্ছে, তাহলে এটা অ্যামাউন্ট। তাহলে এখানে অ্যামাউন্ট কত পেলাম? 121। তার মানে আমি যদি ব্যাংকে 100 টাকা জমা রাখি, আমাকে যদি 10% রেটে ইন্টারেস্ট দেয়, তাহলে 2 বছর শেষে আমি কত পাবো? 121 টাকা পাবো। তাহলে আমি কত রেখেছিলাম? 100 টাকা রেখেছিলাম, পেলাম কত? 121 টাকা। তার মানে আমি ইন্টারেস্ট কত পেলাম? তার মানে এখানে আমি সিআই কত পেলাম?
সিআই হবে 1 মাইনাস 100 সমান সমান 21 টাকা। তাহলে দেখো আমি সরল সুদ পাচ্ছি কত, 20 টাকা, আর চক্রবৃদ্ধি সুদ কত পেলাম, 21 টাকা। তাহলে এখানে কি বার করতে বলেছে, সরল সুদ, মানে এসআই ইস টু সিআই বার করতে বলেছে। এসআই কত, 20, সিআই কত, 21, তাহলে 20 ইস টু 21, অপশন সি। এবার দেখো, তাহলে আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। অঙ্কটা যদি বুঝতে না পারো তাহলে বারবার আমরা বলছি তোমরা কি করবে, অবশ্যই আমাদের কমেন্ট করবে, কমেন্টের মাধ্যমে জানাবে। এবার দেখো নেক্সট অঙ্ক। এই অঙ্কটা করার আগে তোমাদের একটা বেসিক ফর্মুলা বলে দিই, যে ফর্মুলাটা দিয়ে এই চ্যাপ্টারের বেশিরভাগ অঙ্কগুলোই হয়ে যাবে এমসিকিউ এর ক্ষেত্রে। কি সেটা হচ্ছে যে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম। তাহলে বাংলা করলে কি হবে, প্রফিট মানে লাভ, আর ক্যাপিটাল মানে হচ্ছে যে মূলধন, ইনটু সময়। বুঝতে পারলে? তাহলে এই সূত্রটা তোমাদের মনে রাখতে হবে যে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম। এবার দেখো অঙ্কে কি বলেছে, কোন অংশীদারি কারবারে দুই বন্ধুর মূলধনের অনুপাত দেওয়া আছে 3:4, তাদের লাভ্যাংশের অনুপাত দেওয়া আছে 4:3। তাহলে তাদের মূলধন কত সময়ের জন্য নিয়োগ করা ছিল তার অনুপাত আমাদের বার করতে হবে। তাহলে দেখো দুই বন্ধু, ধরে নি এ বি, দুই বন্ধু, তাহলে তাদের ক্যাপিটাল কত, ক্যাপিটাল 3:4। তাহলে তাদের টাইমটা আমাদের বার করতে হবে। আর নিচে কি থাকবে, প্রফিট কত হবে, প্রফিট হবে 4:3। দেখো যেহেতু এই অঙ্ক তোমাদের এমসিকিউতে আছে এবং তোমরা এমসিকিউতে জাস্ট শুধুমাত্র দাগাবে, কিন্তু তোমাদের যেহেতু করে উত্তর বের করে নিজেরা বসাবে, তাই এখানে আমি তোমাদের শর্টকাটে অঙ্কটা করাচ্ছি। ব্যাপারটা দেখো, এখানে আমাদের কি ছিল, প্রফিট সমান ক্যাপিটাল ইনটু টাইম। এইটা হচ্ছে ক্যাপিটাল, এটা প্রফিট, আমাদের টাইম কত, টাইমটা আমাদের বার করতে হবে। তাহলে দেখো কি করবে, এটা জাস্ট একটা শর্টকাট ট্রিক্স। এই যে 4 আছে ওপরে 4 লেখো, ওপরে 3 আছে 3 লেখো। এইবার এই যে এখানে যে 4টা আছে এই 4টা এখানে লেখো, ইনটু 4, মাঝখানে এগুলো অবশ্যই ইস টু তে আছে। এইবার এখানে দেখো যে 3, এই 3 এখানে লেখো। তাহলে আমাদের উত্তর কত আসবে, উত্তর আসবে দেখো 4 4 16:9। তাহলে আমাদের উত্তর কত হবে, 16:9। বুঝতে পারলে? এইটা, এই সূত্রটা দিয়ে এই অঙ্কটা হবে। যেহেতু তোমাদের এমসিকিউ, যত শর্টে তুমি অঙ্কের উত্তর বার করতে পারো তত তোমার সময় কি বাঁচবে, এবং সেই সময় তুমি অন্য অঙ্কের কাজে লাগাতে পারবে। বুঝতে পারলে? তাহলে এমসিকিউ অঙ্কগুলো তুমি যত শর্টে পারবে তত শর্টে করে উত্তর বার করতে পারবে। আর এই সূত্রটা তুমি অবশ্যই মনে রাখবে যে প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্ক সে একই বলেছে আমাদের, কি একটু আগে কি বললাম, প্রফিট সমান সমান ক্যাপিটাল ইনটু টাইম। ঠিক একইভাবে এই সূত্রে করে দাও। তাহলে এখানেও দুজন ব্যক্তি, ধরে নি এ আর বি, তাহলে এক্স টাকা ও ওয়াই টাকা নিয়োগ করেছেন। তার মানে আমাদের এখানে ক্যাপিটাল কত, এক্স টাকা, আর এই ক্ষেত্রে ওয়াই টাকা। তাহলে কত সময়ের জন্য, টি সময়ের জন্য রেখেছেন, তাহলে টি সময়ের জন্য মানে হচ্ছে এ ইস টু বি। এবার আমরা সূত্রে কি দেখলাম, আমরা সূত্রে দেখলাম যে প্রফিট মানে কি, প্রফিট মানে ক্যাপিটালের সঙ্গে সময় গুণ করলে আমি প্রফিট পাবো। তার মানে আমার ক্যাপিটাল আছে এক্স টাকা, টাইম আছে এ টাকা, এ ব্যক্তির ক্ষেত্রে। তার মানে এই ক্ষেত্রে প্রফিট কি হবে, এই ক্ষেত্রে প্রফিট হবে এই দুটোর গুণফল এ এক্স, আর বি ব্যক্তির ক্ষেত্রে কি হবে, বি ওয়াই। তখন আমাদের এটাই উত্তর। কোনটা উত্তর, এ এক্স ইস টু বি ওয়াই। কোন অপশন, এ এক্স ইস টু বি ওয়াই, অপশন বি, এ এক্স ইস টু বি ওয়াই। বুঝতে পারলে? এবার দেখো নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ। তাহলে দেখো এখানে তোমাদের একটা প্রথমে আমি ফর্মুলা বলেছিলাম, কোন অঙ্কের ক্ষেত্রে, এই অঙ্কের ক্ষেত্রে 3 দাগের যে অঙ্কটা আছে দেখো,
3 দাগের অঙ্কে তোমাদের এই ফর্মুলাটা বলেছিলাম যে a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার t মানে টাইম। তাহলে আমাদের নেক্সট যে অঙ্কটা বলেছে এই অঙ্কটা কি বলেছে যে পরিবর্তনশীল সুদের হারে n1 বছরের সুদের বার্ষিক হার 8% ও পরবর্তী n বছরের জন্য সুদের হার 8% হলে p টাকা সব বৃদ্ধি মূল্যের পরিমাণ কত হবে। এখানে সব বৃদ্ধি মূল্য মানে কি, অ্যামাউন্ট, যার মধ্যে সুদও থাকবে আসলও থাকবে। তাহলে দেখো এটা করার কোনো দরকার নেই, এটা জাস্ট একটা কি ফর্মুলা। তাহলে আমাদের এখানে প্রিন্সিপাল কত ছিল, p, এই যে p1 প্লাস, দেখো পি, আমি পি টাকা রাখলাম, তাহলে প্রথম বছরে আমাকে কত রেট দিচ্ছে r1, আমি কত সময়ের জন্য রাখছি n1, এবার সেম টাকাটা থাকছে পরের বছর আমাকে r2 রেট এবং কত সময় n2 সময়। তাহলে এটা জাস্ট একটা ফর্মুলা ছিল। তুমি যদি আগের ফর্মুলাটা বুঝে থাকো যে a সমান সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে এটা খুব সহজেই তুমি করতে পারবে, কারণ এই অঙ্কগুলো ফর্মুলা বেসড। যেগুলো ফর্মুলা বা তুমি দেখে বুঝে যাচ্ছ যে এটা উত্তর হবে, সেক্ষেত্রে করার দরকার নেই, বা পাশে জাস্ট রাফে করে দেখিয়ে দেবে। এবার দেখো নেক্সট 7 দাগের অঙ্ক, এটা বীজগণিতের অঙ্ক। এখানে দেখো এই বীজগণিত অঙ্কগুলো করার আগে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, ভালো করে বুঝে নাও। দেখো এই যে এটা একটা দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। এবার এখানে শর্ত কি ছিল, a নট ইজ ইকুয়াল টু 0। এইবার এখান থেকে আমি কি কি পাই, দেখো যদি শ্রীধর আচার্য বলি, শ্রীধর আচার্যের সূত্রটা কি ছিল, x সমান সমান মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2, এটা শ্রীধর আচার্য। এবার মোস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কি, বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 যদি হয় তাহলে কি হবে, বীজদ্বয় বাস্তব অবশ্যই সমান হবে। সেকেন্ড ওয়ান কি, বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0, বীজদ্বয় বাস্তব হবে কিন্তু অসমান হবে। থার্ড ওয়ান কি, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দ্যান 0, তাহলে বাস্তব বীজ নেই। এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে কাল্পনিক হবে। বোঝা গেল। এবার দেখো এখান থেকে যদি দুটি বীজ আলফা ও বিটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, আলফা প্লাস বিটা হবে মাইনাস বি বাই এ, আর আলফা বিটা হবে সি বাই এ। এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট। এবার দেখো নতুন সমীকরণ গঠনের শর্ত কি হবে, এখানে লিখছি, নতুন সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। দেখো তাহলে এই চ্যাপ্টারের এই সূত্রের বাইরে আর কোনো অঙ্ক যাবে না, তাই যাদের সূত্রগুলো মনে নেই তারা খাতায় একটু নোট করে নাও। এই সূত্রগুলো তুমি রেগুলার দেখতে থাকবে, প্র্যাকটিস করতে থাকবে, কারণ তোমার এই ধরনের কনসেপ্ট যত ক্লিয়ার থাকবে তুমি তত এমসিকিউ সলভ করতে পারবে। বোঝা গেল। তাহলে এইগুলো খাতায় লিখে নাও, আর এই সূত্রগুলো কাজে লাগিয়ে এবার আমরা নেক্সট অঙ্কটা করব। দেখো এখানে আমাদের কি বলেছিল, এখানে আমাদের বলেছে যে 2x² মাইনাস 7x প্লাস 9 ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কেমন হবে। এই যে প্রথমে তোমাদের এখানে শেখালাম যে বীজদ্বয় কেমন হবে, এটা b² মাইনাস 4ac সমান সমান 0 হলে বীজদ্বয় বাস্তব ও সমান, এটা গ্রেটার দ্যান হলে অসমান হবে, এটা লেস দ্যান হলে কাল্পনিক বীজ হবে, মানে বাস্তব বীজ থাকবে না। তাহলে এখানে যদি শ্রীধর আচার্যের যদি দ্বিঘাত সমীকরণ ax² প্লাস bx প্লাস c সমান সমান 0 এর সঙ্গে যদি তুলনা করি তাহলে এখান থেকে কি পাবো, এর মান পাবো 2, b এর মান পাবো -7, c এর মান পাবো 9। তাহলে এখান থেকে
বি স্কোয়ার মাইনাস 4ac এর মান বার করো। বি এর মান কত? -7 তার হোল স্কোয়ার মাইনাস 4, এর মান 2, সি এর মান 9। তখন এটা করলে কত হবে? 49 হবে, আর এটা 4 দুগুণি 8, 72। তাহলে আগে একটা মাইনাসে চলে আসবে, তাহলে 3, 23, 52। বোঝা গেল? তাহলে এটা কি? এর থেকে তো 0 বড়, তাহলে এটা কি হবে? অপশন সি, অবাস্তব হবে। তাহলে এর বীজদ্বয় কেমন হবে? অবাস্তব হবে। দেখো আবার সূত্রটা দেখো, এখানে কি বলেছিলাম? এর আরেকটা অন্যভাবে বুঝতে পারো, যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান 0 হবে তখন বীজদ্বয় বাস্তব ও সমান হবে। যখন বি স্কোয়ার মাইনাস 4ac এর মান কি হবে? পজিটিভ আসবে, পজিটিভ আসবে, তখন সেই ক্ষেত্রে বীজদ্বয় বাস্তব ও অসমান হবে। আর যখন এটা ক্যালকুলেশন করে নেগেটিভ আসবে তখন এর কোনো বাস্তব বীজ থাকবে না। বুঝতে পারলে? এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আমাদের নেক্সট অঙ্কে কি বলেছে? যে এ এক্স স্কোয়ার প্লাস এ বি সি এক্স মাইনাস সি ইজ ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান ও বিপরীত চিহ্ন যুক্ত হলে। এই যে সমান মানে কি? ধরো প্রথমে এখানে বললাম যে একটা দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকতে পারে, আমরা সেটাকে একটা আলফা ধরে নিই আর একটা বিটা ধরে নিই। তাহলে এখানে বলেছে বীজদ্বয়ের সমীকরণ সমান, তাহলে একটা যদি আলফা হয় আরেকটাও আলফা হবে, কিন্তু শর্তটা কি? বিপরীত চিহ্ন যুক্ত। এটা যদি প্লাস হয় এটা কি হবে? এটা মাইনাস হবে। এবার দুটো যোগ করো, তাহলে আমাদের সূত্র কি ছিল? আলফা প্লাস বিটা সমান সমান মাইনাস বি বাই এ। তাহলে এই ক্ষেত্রে যোগ করলে কি হবে? আলফা প্লাস মাইনাস আলফা, সূত্রের মাইনাস, তাহলে বি মানে কি? এক্স এর সহগ, তাহলে এখানে হবে এ বি সি বাই এ। এবার দেখো কি হবে? আলফা মাইনাস আলফা সমান সমান এ আর এ কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে? মাইনাস বিসি থাকছে। এইবার এখানে 0 সমান সমান এইটা। এইবার দেখো এই সাজিয়ে লিখলে এবার বি সমান সমান 0 হবে, কারণ সি তো হচ্ছে যে ধ্রুবক, তার মানে এখানে অপশন কি হবে? অপশন এ থাকবে। বুঝতে পারলে অঙ্কটা? এবার দেখো নেক্সট অঙ্ক। তাহলে নেক্সট অঙ্কে কি বলেছে? সমীকরণের বীজদ্বয় পরস্পরের অনন্যক। অনন্যক মানে উল্টো। দেখো আমি যদি এখানে লিখি এক্স, এক্স এর অনন্যক, তাহলে এক্স এর নিচে কিছু নেই মানে কি? 1 আছে, তাহলে এটা যা থাকবে তার উল্টোটা হবে। এক্স বাই 1 আছে, তার মানে অনন্যক হবে 1 বাই এক্স। বুঝতে পারলে? তাহলে এখানে একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ হবে 1 বাই আলফা। তাহলে পরস্পরের অনন্যক হলে কে এর মান কত? তাহলে দেখো এই সেম সমীকরণটাকে যদি দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান সমান যদি 0 হয়, তার মানে এখানে এ এর মান কত? 5, বি এর মান -11 আর সি এর মান কে। তাহলে এখানে কে এর মান বের করতে হলে এই দুটো গুণ করো, তাহলে কি হবে? সি বাই এ, তার মানে কে বাই 5। কারণ এই যে তোমাদের প্রথমে এই জন্য সূত্র শেখালাম, আলফা প্লাস বিটা মানে মাইনাস বি বাই এ, আর গুণফল আলফা বিটা সমান সমান সি বাই এ। তাহলে এখানে এ বি সি পেয়ে গেলাম। এবার মানটা বসা, দেখো আলফা আলফা কেটে যাবে, তাহলে এখানে 1 সমান সমান কে বাই 5। তাহলে ফাইনালি আমাদের কে এর মান কত বেরোলো? কে এর মান বেরোলো 5। বুঝতে পারলে? এই অঙ্কগুলো ভীষণ ইজি, শুধুমাত্র কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তাহলে আমি তোমাদের বারবার একটা কথা বলি যে তোমরা সবসময় কনসেপ্ট ক্লিয়ার রাখো। কনসেপ্ট যদি ক্লিয়ার রাখো তাহলে আমি তোমাদের এই অঙ্ক করালাম, পরীক্ষাতে এই অঙ্কের বদলে যদি অন্য অঙ্কও দিয়ে দেয় তাহলে তোমরা নিজেরাই সেটা সলভ করতে পারবে, কারণ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার যদি থাকে। তাহলে দেখো এবার নেক্সট অঙ্ক। নেক্সট অঙ্কে এটা দ্বিঘাতকরণ। দেখো এটা ভীষণই সোজা অঙ্ক। অনুবন্ধীকরণী কত? অনুবন্ধীকরণী যখনই বার করতে বলবে তখন রুটের মধ্যে যে সংখ্যা থাকবে তার আগে যে চিহ্ন থাকবে তাই সেই চিহ্নটা চেঞ্জ করবে। তাহলে এখানে দেখো কি আছে? -2 প্লাস √3, তাহলে এর অনুবন্ধীকরণী কত হবে? -2 মাইনাস √3। বোঝা গেল? রুটের আগে, যে রুটের আগে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্নটা হবে। ধরো এখানে আমি তোমাদের বললাম যে রুটে মাইনাস বি এর অনুবন্ধীকরণী কত হবে? বলো তো কত হবে? কমেন্ট করবে এটা। তাহলে এটার উত্তর কত হবে তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, এটা তোমাদের হোমওয়ার্ক।
এবার দেখো নেক্সট অঙ্কে কি বলেছে, সমীকরণের একটি বীজ শূন্য হলে এর মান কত হবে। দেখো কোনো একটা সমীকরণের একটি বীজ শূন্য মানে সেই সংখ্যাটা ওই সমীকরণকে সিদ্ধ করবে। একটি বীজ যদি শূন্য হয় তাহলে যেখানে এক্স আছে সেখানে এক্স সমান সমান শূন্য বসিয়ে পাই। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি সমান সমান শূন্য, তাহলে এক্স সমান সমান যদি শূন্য হয় তাহলে এই পার্ট আমার শূন্য হবে, এই পার্টও শূন্য হবে, তাহলে সি সমান সমান কি হবে, শুধুমাত্র সি সমান সমান শূন্য হবে। তাহলে এইটা উত্তর, অপশন সি। এবার দেখো নেক্সট, এটা কি, এটা একটা ভেদের অঙ্ক, ভেদ থেকে তোমাদের এই টাইপের অঙ্কগুলো দেয়। দেখো তাহলে এখানে কি করবে, y মাইনাস জেড প্রপোর্শনাল 1/x। এবার দেখো যখন আমরা ভেদের অঙ্কগুলো করি এই প্রপোর্শনাল তোলার জন্য আমাদের কি করতে হয়, আমাদের একটা ধ্রুবক নিতে হয়। তোমরা এই সেম কনসেপ্ট ভৌত বিজ্ঞানেও পড়েছো, ভৌত বিজ্ঞানে কি পড়েছিলে যখন চার্লস ও বার্লের সূত্রে পড়েছিলে না, যে পি ভি প্রপোর্শনাল টি, তাহলে প্রপোর্শনাল তোলার জন্য আমরা এক একটা ধ্রুবক এনেছিলাম। তাহলে এখানেও এই প্রপোর্শনাল তোলার জন্য ধ্রুবক ধর যে y মাইনাস জেড সমান সমান k1/x। এবার অবশ্যই পাশে লিখবে k1 নট ইকুয়াল টু 0। মানে এগুলো বড় অঙ্কের ক্ষেত্রে লিখতে হয়, যখনই আমরা এই প্রপোর্শনালটা তুলে ধ্রুবক আনবো তখন এটা লিখতে হয় যে k1 আর k তুমি যাই ধরো সেটা নট ইকুয়াল টু 0। বড় অঙ্কের ক্ষেত্রে তুমি যদি না লেখো তাহলে তোমাকে 1 নাম্বার কম দেবে। এবার দেখো তাহলে এই x দিয়ে এটাকে গুণ করো, x দিয়ে গুণ করলে xy মাইনাস xz সমান সমান k1। এবার মাইনাস x প্রপোর্শনাল 1/y, ঠিক একইভাবে এখানে লেখো z মাইনাস x সমান সমান k2/y। এখানে লেখো k2 নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে হবে zy মাইনাস xy সমান সমান k2। এটাকে 1 নাম্বার সমীকরণ আর এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। এবার আমাদের থার্ড ওয়ান কি আছে, আমাদের থার্ড ওয়ান আছে x মাইনাস ওয়াই প্রপোর্শনাল 1/z। তাহলে x মাইনাস ওয়াই সমান সমান k3/z। এখানেও একইভাবে লেখো k3 নট ইকুয়াল টু 0। এবার z দিয়ে গুণ করো, xz মাইনাস yz সমান সমান k3। এটা 3 নাম্বার। এবার দেখো এখানে বলেছে তাহলে তিনটি ভেদ ধ্রুবকের সমষ্টি কত। এবার তিনটে সমীকরণই যোগ করে দাও, 1 যোগ 2 যোগ 3, তার মানে k1 প্লাস k2 প্লাস k3 সমান সমান কি হবে, xy মাইনাস xz প্লাস zy মাইনাস xy প্লাস xz মাইনাস yz। এবার দেখো প্লাস xz, এই যে প্লাস xz মাইনাস xz কাটছে, তারপরে দেখো এই দেখো প্লাস xy এটার সঙ্গে এটা কাটছে, এটার সঙ্গে এটা কাটছে, তার মানে k1 প্লাস k2 প্লাস k3 সমান সমান 0। তাহলে দেখো এটা ছিল তোমাদের 12 নাম্বার অঙ্ক। এবার দেখো নেক্সট অঙ্ক, এখানে তোমাদের কি দেওয়া আছে 13 নাম্বার অঙ্কে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান সমান 12xy হলে x স্কোয়ার মানটা বার করতে হবে। ভীষণই সোজা অঙ্ক, করো। দেখো এটা কি আছে, 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার সমান সমান 12xy। দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2x তার হোল স্কোয়ার প্লাস 3y তার হোল স্কোয়ার সমান সমান 12xy। তাহলে এটা কিসের সূত্র, এটা তো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র। তাহলে কি লিখতে পারি, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, অথবা a মাইনাস b তার হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে এবার লেখো এখানে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার প্লাস সূত্রে 2x 3y সমান সমান 12xy। তাহলে এটা হবে 2x মাইনাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 3 4 12xy সমান সমান 12xy। তাহলে এইটা আর এটা কাটবে, তাহলে এখানে কি থাকবে 2x মাইনাস 3y। এবার দেখো এখানে 2x মাইনাস 3y সমান সমান 0, তাহলে মাইনাসটাকে ওই পাশে নিয়ে যাও 3y, দেন কি হবে x বাই y সমান সমান 3/2।
তাহলে x ইস টু ওয়াই সমান সমান কত লিখবো 3:2। তাহলে কোনটা উত্তর হবে 3:2, অপশন ডি। এবার দেখো নেক্সট অঙ্ক, আমাদের 14 দাগের অঙ্কটাই কি বলেছে, a is to b 2:3 দেওয়া আছে, b is to c 4:5 দেওয়া আছে। তাহলে এখান থেকে আমাদের a কিউব is to b স্কয়ার is to c এর মান বার করতে হবে। দেখো এই অঙ্কটা 5.1 এ তোমাদের তিনটে নিয়মে শিখিয়েছি, যারা দেখোনি তার আই বাটন লিংক পেয়ে যাবে, সেখান থেকে একবার দেখে নিও যদি বেসিক ক্লিয়ার করতে চাও। তবুও আমি তোমাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। দেখো এই অঙ্কটা করতে হলে a is to b এর মান কত দেওয়া আছে 2:3, b is to c এর মান কত দেওয়া আছে 4:5। তাহলে এখান থেকে আমাকে প্রথমে a is to b is to c বার করতে হবে। দেখো এটা করতে হলে বাংলায় দ গুণ করতে হয়, আমরা বাংলায় যেমন দ লিখি এরকম, ঠিক এই রকম করতে হয়। মানে প্রথমে এই যে 2 আর 4 গুণ করো, তাহলে 8 হবে। তারপরে এই দুটো গুণ করো, 3 4 এ 12 হবে। তাহলে এইটা যখন হয়ে গেল তখন এই 3 আর 5 গুণ করো, 15 হয়ে গেল। এর মানে এটাই বোঝায় সংক্ষেপে যে এর মান 8, বির মান 12 আর সির মান 15। বুঝতে পারলে? তাহলে এবার এখানে ডাইরেক্ট দেখো এখানে তোমাদের আরেকটা দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি সমান 35, এই তিনটে যোগ করো দেখো 35 হবে। 12 যোগ 8 কত 20, 20 প্লাস 15 35। বুঝতে পারলে? তার মানে মানটা ঠিক আছে। এবার কার কার মান বার করতে বলেছে এখানে লিখে দাও যে a কিউব is to b স্কয়ার is to c, তাহলে এর মান কত 8, 8 এর কিউব, b হচ্ছে 12, 12 স্কয়ার is to c, c এর মান 15, 8 এর কিউব করলে 512, 12 এর স্কয়ার মানে 144 is to 15। তাহলে কোথায় আছে অপশন বি, তোমাদের অপশন বি রাইট অ্যান্সার। এবার দেখো নেক্সট অঙ্ক, নেক্সট অঙ্কে আমাদের জ্যামিতি চলে আসছে। তাহলে এখানে কি বলেছে, এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত বার করো। দেখো এটা একটা বৃত্ত, বলেছে এ বি ও সিডি দুটি সমান্তরাল জ্যা, তাহলে এটা এ বি সি ডি দুটি সমান্তরাল জ্যা, প্রত্যেকের দৈর্ঘ্য 16 সেমি, তার মানে এটাও 16 এটাও 16। এবার এই দুটোর মধ্যে দূরত্ব কত আমাদের তাই বার করতে হবে। এবার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এটা বৃত্তের সেন্টার, ভালো করে দেখো এটা বৃত্তের সেন্টার। এবার এখান থেকে এর দূরত্ব কত হবে, এখান থেকে এর দূরত্ব হবে 10, কারণ এটা তো ব্যাসার্ধ। এইবার এই যে এই সিডি টোটালটা 16, এবার এইটা তো কত, এটা 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এটা 8 হবে, এটা 8 হবে। এবার দেখো কোন সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ 10, ভূমি যদি 8 হয় তাহলে এইটা কত হবে। আমরা কি জানি, আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য, আমরা কি জানি অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তাহলে সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করো। তাহলে এই যে 10 স্কয়ার সমান সমান, এটা ধরে নিই x, জানা নেই x, তাহলে 8 স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে এটা কত হবে 100 মাইনাস 64 সমান সমান x স্কয়ার, দেন x স্কয়ার সমান সমান 36, তাহলে x সমান সমান রুট 36, তার মানে x এর মান কত 6, তার মানে এখানে লম্ব কত পেলাম, এখানে লম্ব হবে 6। তার মানে দেখো এখান থেকে এর দূরত্ব কত 6, তাহলে এখান থেকে এর দূরত্ব সেম হবে 6, তার মানে এই উভয়ের মাঝে দূরত্ব কত হবে 12 সেমি। এবার দেখো নেক্সট অঙ্ক, এটাও কি, এটাও তোমাদের একটা জ্যামিতির অঙ্ক। তাহলে দেখো এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে এডি প্যারালাল বিসি এবং এবিসি যদি 65 ডিগ্রি হয় তাহলে বিসিডি এর মান কত হবে। তাহলে এবার ছবিটা দেখো এ বি সি ডি, তোমাদের অঙ্কে কি বলেছে এডি, তার মানে এইটা সমান সমান এইটা সমান্তরাল, আর কি দেওয়া আছে এইটা, এটা 65 দেওয়া আছে। তাহলে বিসিডি কোণ বিসিডি
ডি, এই মানটা বার করতে হবে। এবার তোমাদের এখানে খাতায় একটা নোট লিখে নাও যে বৃত্তস্থ চতুর্ভুজের বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলির যোগফল 180 ডিগ্রি। এবার দেখো তাহলে বিপরীত কোণ এইটা যদি 65 ডিগ্রি হয় তাহলে এটা কত? 115। এইবার তোমরা এটা ক্লাস 8এও করেছো, এই যে এ বি সি ডি, যদি এ বি সমান্তরাল সিডি হয় তাহলে এই যে ভেতরে যে অন্তস্থ কোণগুলো রয়েছে সেই কোণের যোগফল কত হবে? এটা ধরে নিই আলফা, এটা বিটা, তাহলে আলফা প্লাস বিটা এর মান হবে 180 ডিগ্রি। তাহলে এটা যদি অঙ্কে আমাদের বলেই দিয়েছে যে এডি আর বিসি সমান্তরাল, তার মানে এটাই যে এখানে বোঝালাম যে ভেতরের অন্তস্থ কোণদ্বয়ের যোগফল কত হবে? 180 ডিগ্রি। তাহলে এটা যদি 115 ডিগ্রি হয় তাহলে এটা কত হবে? 65 ডিগ্রি। তাহলে তোমাদের টেস্ট পেপারে মোট এমসিকিউ কতগুলো আছে? তাহলে দেখো তোমাদের এই সাজেশনের মধ্যে 33টা এমসিকিউ আছে। আমরা কত নাম্বার করছি? আমরা করলাম আজকে 16 পর্যন্ত। তাহলে বাকি অঙ্কগুলো আমরা পরের ভিডিওতে করব। তোমরা এই 16টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করো, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।